বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, নিউজ 24 টিভি চ্যানেল থেকে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে বাংলাদেশে নির্বাচন, গণভোট এবং আগামী দিনের বাংলাদেশ কীরকম হবে এ নিয়ে আলোচনা চলছে সর্বত্র, চায়ের দোকান থেকে শুরু করে ঘরে বাইরে সব জায়গায়। আজকে এ বিষয়ে গণভোট, নির্বাচন ও আগামীর বাংলাদেশ এই সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের দুই দিগন্তের দুজন বিখ্যাত ব্যক্তিত্বকে। একজন হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, যাকে আমরা ব্ল্যাক ডায়মন্ড হিসেবেই পরিচয় করিয়ে দিয়ে থাকি। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত সুযোগ্য প্রফেশনাল একজন অফিসার। তিনি 8 BMA লং কোর্সের সোর্ড অফ অনার এবং গোল্ড মেডেল, সব মেডেলগুলো একাই দখল করেছিলেন এবং সেই জন্য তাকে আমরা ব্ল্যাক ডায়মন্ড হিসেবেই আমরা তাকে পরিচয় করিয়ে দিই। আরেকজন আছেন আমাদের বাহিরের জগতের, সেনাবাহিনীর বাইরে এক বিশাল জগৎ, সিভিল সোসাইটি, সেখানকার বুদ্ধিজীবী এবং অধ্যাপক, বিসিও ছিলেন উনি, উপাচার্য ছিলেন বরিশালের। তিনি হলেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানের উপরে এবং শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত। আপনাদের দুইজন কি আজকের অনুষ্ঠানে স্বাগতম। আমি প্রথমেই চলে যাচ্ছি জেনারেল কামরুজ্জামানের কাছে। ব্ল্যাক ডায়মন্ড, হাউ আর ইউ? হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা আজকে যে সাবজেক্ট বলে দিয়েছি সর্বত্র শুধু এটাই আলোচনা, গণভোট, নির্বাচন, আর এটা তো হচ্ছেই, ডেট ঘোষণা করার বাকি আছে। একটা প্রশ্ন এসে দাঁড়ায়, গত 2-3 দিন আগে বলেছেন আমাদের উপদেষ্টা আসিফ নজরুল যে গণভোটের উপরে শিক্ষা দেওয়া হবে জনগণকে এবং 3 মাস প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে। 3 মাসের কথা উনি বলেছেন, তার মানে 3 মাস প্রশিক্ষণ দিলে তো এটা 3 মাস হয় ফেব্রুয়ারির পরে, তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? নির্বাচনটা কি তাহলে কি বিলম্বে হবে? আমি মনে করি যে একটা নির্বাচন করব, এটা যদি অর্থবহ না হয় এবং নির্বাচনের মতো যদি নির্বাচন না হয়, তাহলে এই নির্বাচনটা করা আর না করা একই কথা। গণভোট যেটা আমরা করব, এখানে তো কোনো মার্কা থাকবে না, এখানে থাকবে হা বা না, এবং ওখানে কিছু প্রশ্ন থাকবে, আচ্ছা, লেখা থাকবে। তো আমি তো মনে করি যদি স্পিরিটেড নেতা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো যদি নেতা মানে এরকম ডাইরেক্টিভ থাকতো যে নির্বাচনে আগে যারা কর্মী আছে তারা তাদের সকল ভোটারদেরকে এমনভাবে তৈরি করবে যেন ওরা পড়তে পারে, লিখতে পারে। আমরা যখন এসএসসি এইচএসসি পড়ি, 79-এ আমার এসএসসি এবং এইচএসসি 81-এ, আপনারও নিশ্চয়ই মনে আছে কারণ আপনি আমাদের সমসাময়িক। তখন কিন্তু আমাদের এসএসসি এবং এইচএসসিতে নিরক্ষরতা দূরীকরণের উপরে আমাদের কিন্তু 50 মার্ক ছিল, প্র্যাকটিক্যাল মার্ক ছিল। তো এবারের নির্বাচন নিয়ে আমরা যেইভাবে স্পিরিটেড ছিলাম, আমরা চাইলে কিন্তু সকল ভোটারদের মানে মার্কা কি, ওটার চেয়ে ইম্পর্টেন্ট হলো যে সে পড়তে পারে, লিখতে পারে এবং ওইভাবে সে ভোট দিতে পারে। তো এটা এখন যেহেতু মানে এই অধ্যাদেশ বের হয়েছে এবং হানা ভোটে আপনার যদি ওরকম প্রশ্ন থাকে, সে যদি পড়তেই না পারে তো সে ভোট দিবে কিভাবে? তাকে পড়তে হবে, বুঝতে হবে। তো আমার তো মনে হয় যে এই অধ্যাদেশের অনুযায়ী যদি প্রিপারেশন নিতে হয়, প্রিপারেশনের জন্য যতটুকু সময় লাগার তো লাগবে। জেনারেল কামরুজ্জামান, এবার আমাদের বিদগ্ধ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুমের কাছে আসছি। এই যে গণভোটে এক বিশাল 4টা কোশ্চেন দিয়ে দিছে, বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট এই কোশ্চেন পড়বে, পড়ে উত্তর দিবে হা বা না? এটা কি ভোটটাকে জটিল করার এই একটা ষড়যন্ত্র, দুর্বিসন্ধি থেকে এই জটিল কোশ্চেনগুলো করেছে, নাকি আপনি মনে করেন এটাই হওয়া স্বাভাবিক? নাকি ওই জিয়াউর রহমান যে গণভোট করেছিলেন শুধু যে যেন জিয়ার সমস্ত আদর্শ আপনারা একমত কি না, হা না, এটা কেন জটিল করা হলো? এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। আমাদের রাষ্ট্রবিজ্ঞানে গণভোট
এবং জনমত গঠন ইত্যাদি বিষয়ে একটা বিশেষ বিষয় আছে। তো বিষয়ের অবশেষে গিয়ে বলা হলো এই যে ভোট যেটা দেওয়া হচ্ছে এটা গণও নয়, ভোটও নয়। আজকে যে গণভোট হতে যাচ্ছে সেটি কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্টের কারণেই হতে যাচ্ছে। আজকে জুলাই সনদের যে স্বীকৃতি সেটা আমাদের দরকার, আইনগত বাধ্যবাধকতা রয়েছে। শ্রদ্ধেয় লতিফ ভাই, এটা কি আরো সহজ করা যেত না যে আপনি জুলাই সনদের সাথে একমত না বাস্তবায়নে? এটা আমার মনে হয় যে আপনি সুন্দর কথা বলেছেন, এটি উচিত ছিল। সময়ের প্রেক্ষিতে একটি উত্তম সিদ্ধান্ত যে একই দিনে গণভোট এবং মানে জাতীয় সংসদ নির্বাচন বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা নির্বাচিত হবে, সেটা আমার মনে হয় যে খুব অসুবিধা হবে না। কিন্তু অনেক সময় অনেক কথা, বেশি কথা বলে বেশি জটিল হয়ে যায়। যেমন ধরেন আপনি আসিফ নজরুলের কথা বললেন, আসিফ নজরুল যদি বলে থাকেন যে 3 মাস প্রশিক্ষণ নিতে লাগবে, হয়তো বা তিনি মানে ওই 3 মাস ফেব্রুয়ারির বিষয়টা নিয়ে ভেবেছেন কিনা, বা মানে একটু আবেগময় ভাবে বা মানে অত চিন্তা করে বলেন নাই, কিন্তু একটা প্রশিক্ষণ দরকার। এত প্রশিক্ষণ দরকার বলে আমি মনে করি না। জনসাধারণ ভোট দিতে যাবে। অনেক সময় অনেক নির্বাচন আমরা দেখেছি যে, যেমন ধরেন ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে তারা অনেকগুলো মানে চেয়ারম্যানের জন্য একটা ব্যালট পায়, মেম্বারের জন্য একটা ব্যালট পায়, মহিলা মেম্বারের জন্য একটা ব্যালট পায়। তো এইরকম অনেক ব্যালট পাওয়া সত্ত্বেও কিন্তু তারা কিন্তু ভোট সঠিকভাবেই মানে দেয় বা প্র্যাকটিস আছে। এই প্র্যাকটিসটা মানে আমার মনে হয় যে যদি জনসাধারণের প্রশিক্ষণ টেলিভিশনে যদি তারা জনসাধারণকে যদি প্রস্তুত করতে চায় তাহলে তারা তা করতে পারে, কিন্তু এটি একেবারেই যে এসেনশিয়াল এটা আমি মনে করি না। এটা একটা সরকার তার নিজের কার্যক্রম বোঝানোর জন্য বা মানে একটা প্রয়োজনীয় একটা ব্যবস্থাকে আইনানুগ ভিত্তি দেওয়ার জন্য হয়তো এটা করতে পারে, কিন্তু এটা একেবারেই যে উপযুক্ত, একেবারেই যে অনিবার্য ছিল এরকম। ধন্যবাদ আপনাকে প্রফেসর আব্দুল লতিফ মাসুম। আবার আসছি জেনারেল কামরুজ্জামানের কাছে। আমরা এই দেশের যে এত লোকের রক্তের বিনিময়ে, তাই না, হাজার হাজার, কালকে খবর পেলাম, গতকাল দেখলাম একটা পত্রিকায়, আপনার 5,500 লোক শুধু গুম হয়েছে। জুলাই আন্দোলনেই নিহত হয়েছে 2,000-এর উপরে, মানে শহীদ হয়েছে 40,000-এর উপরে মানুষের, খুবই ভয়ঙ্কর ভাবে তারা হয়েছে, আহত হয়েছে। এই যে একটা ত্যাগ তিতিক্ষা সাধনার পরে একটা সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার, এই জুলাইয়ের যে চেতনা, এই চেতনার সাথে কি সরকারের বর্তমান কার্যক্রম এই বিভিন্নগুলোকে যায়? আপনি কি মনে করছেন? আজকে মিস্টার আসিফ নজরুল অধ্যাদেশ বের করছেন, নির্বাচন কমিশন কাজ করছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমার তো মনে হয় যে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই সিচুয়েশনে আসলাম, তাদেরকে আমাদের যথাযথভাবে মূল্যায়ন তো করা হয়ই নাই, তাদেরকে আমরা ঠিকমতো টেক কেয়ারও করতে পেরেছি বলে আমার মনে হয় না। এবং আমি নিজে একজন এখন শিক্ষকতায় আছি, আমার ছাত্র মুগ্ধ, আমি আর্মি আইবি এর যখন ডাইরেক্টর জেনারেল ছিলাম, সে ওখানে বিবিএ পড়ার জন্য ভর্তি হয়েছিল। পরবর্তীতে তার বিবিএ ভালো লাগেনি, সে খুলনা ইউনিভার্সিটিতে চলে যায়, ওখান থেকে ম্যাথসে পাশ করে তারপরে আবার বিইউপিতে সে এসে এমবিএ তে ভর্তি হয়। ওখানেও আমি তাকে ইভিনিং এমবিএ তে ছাত্র হিসাবে পাই। তো আমার মাঝে মাঝে কান্না আসে, এই যে মুগ্ধের মতো ছেলে, আবু সাঈদের মতো ছেলে, যারা বুকের রক্ত ঢেলে দিয়েছে, আমি মুগ্ধের ভাই এবং তার বাবা এবং যারা আহত হয়ে পঙ্গু হয়ে ঘরে বসে আছে, ওদের জন্য আমরা কি করেছি, তাদের যে স্বপ্নের জন্য তারা এই এবং সেখানে কিন্তু স্যার কোনো বড় লোকের ছেলে কিংবা কোনো রাজনীতিবিদের ছেলে মেয়েরা নাই, এখানে আমজনতা সকলেই একসাথে। আপনার যদি মনে থাকে সেই মানে অগাস্টের 3 তারিখের পরে যেভাবে এর আগে থেকেই শুরু হয়েছে, বাট ওই সময়ে আপনি ছিলেন, আমরা ছিলাম, তো যাই হোক, তো ওনাদের এই সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ তারা তাড়াতাড়ি সুস্থ হোক, সেই প্রতিজ্ঞা নিয়ে আমি এখন যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম। আমরা আবার আপনার কাছে আসবো ফিরে। আমরা সুপ্রিয় দর্শক,
আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায়। জনাব কামরুজ্জামান, আপনি বলছিলেন তাদের জন্য দোয়া করছেন, দোয়াই কি যথেষ্ট? তারা যে স্বপ্ন নিয়ে জীবন দিল, পুরো দেশের পরিবর্তন আনলো, একবার চিন্তা করে দেখুন, কোনো রাজনৈতিক দল কিন্তু আন্দোলন করে তাদেরকে ফেলাতে পারেনি এবং সবাই পিছু হটেছিল। সবাই ধরে নিয়েছিল 29 সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে হয়তো এই ফ্যাসিস্ট দলের পরিবর্তন হবে। একজন নির্মোহ ব্যক্তি হিসেবে আপনি বলুন তো, তাদের সেই ত্যাগের প্রতি আমরা যথাযোগ্য সম্মান এবং বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দলগুলো একদম অতি সাধারণ যে একটা কৃতজ্ঞতা, হ্যাঁ, এরকম কোনো আমরা দেখাচ্ছি কিনা আমাদের কার্যক্রমের মাধ্যমে? যে জাতি বীরের মর্যাদা দেয় না, ওই জাতিতে কখনো নতুন বীর জন্মগ্রহণ করে না। আমরা যদি এই জুলাই আন্দোলনের বীরদের যথাযথ সম্মান না দিই, তাদের রিহেবিলিটেশনে যদি সরকার এবং রাষ্ট্র সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা এই ধরনের স্যাক্রিফাইস, এই ধরনের মানে বীরত্ব গাথা হয়তো বা ভবিষ্যতে আর নাও দেখতে পারি। তো আমাদের উচিত এগিয়ে আসবে না, বেঁচে নিবে, ও ললাটের লিখন হিসাবে মেনে নিবে। তো এই কাজগুলোর প্যারালালি এখন আমরা ইলেকশনের কথা বলছিলাম। জি, আপনি জানেন যে আমাদের সংবিধানে আপনার 11টা পার্ট আছে এবং 153টা আর্টিকেল আছে। এর মধ্যে 118 থেকে 126 পার্ট 7, এটা আপনার ইলেকশন কমিশন নিয়ে এই আর্টিকেল গুলো। তো এটার উপরই ভিত্তি করে ইলেকশন কমিশন হয়েছে। 118 নাম্বার যে আর্টিকেল আছে। তো আমরা জানি 72 সালে রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972, এটা ছিল প্রেসিডেন্সিয়াল অর্ডার 155, এবং ওই যে অর্ডারটা, এটার উপরই কিন্তু এটা হলো আপনার মাদার অ্যাক্ট নির্বাচনের। তো এটার উপরে এবার আপনার অ্যামেন্ডমেন্ট এসছে। এখন এই অ্যামেন্ডমেন্টটা হলো রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। আচ্ছা, এটার উপর ভিত্তি করে আপনার আবার একটা বিধি হয়েছে। কারণ অ্যাক্ট যখন হয়, অ্যাক্টের ভিতরে আপনার এটার মধ্যে টোটাল 95টা আপনার সেকশন আছে। 91 বিতে বলা আছে যে সরকার যদি মনে করে, নির্বাচন কমিশন যদি মনে করে, এটার উপর ভিত্তি করে নির্বাচনের আচরণ বিধি, কোড অফ কন্ডাক্ট তৈরি করতে পারে। এবং ওটার উপর ভিত্তি করেই সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি হয়েছে। আচ্ছা, তো এই আচরণ বিধিমালা আমি জানি না আপনি পড়েছেন কিনা বা আমাদের সুযোগ হয়েছে কিনা। এই আচরণ বিধিমালাতে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলা আছে, কিন্তু আমি সশরীরে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর, আমি যে অ্যাক্টিভিটিগুলো দেখেছি, এই আচরণ বিধির কোনো কিছুই ওইখানে মানে মানা হচ্ছে, প্রতিফলিত হচ্ছে না। এটার 1 নম্বর কারণ হলো যে এটার অজ্ঞতা। আমি আইন করেছি, আপনি জানেন জুরিসপ্রুডেন্স শব্দটা আসছে জাস্টিনিয়া এবং প্রুডেন্সিয়া, দুই দেবীর নামে। জাস্টিনিয়া হলো আইন, আর প্রুডেন্সিয়া হলো যে টাইমলি এটার ইমপ্লিমেন্টেশন। কিন্তু আপনাদের এলাকার নামের মধ্যেও তো এরকম দুই দ্বিচারিত্ব। যেমন ব্রাহ্মণবাড়িয়া হলো জেলার নাম, আর ব্রাহ্মণবাড়িয়া জেলার আন্ডারে হলো নবীনগর। দুইটার নামের সাথে তো মিল নাই, অর্থাৎ ব্রাহ্মণের আন্ডারে নবী, এটাই তো। এটা হইতে পারে সেকুলারিজমের একটা বিষয়, একসাথে থাকা। তো মানে যেটা আমাদের প্রফেসর স্যার বলছিলেন যে ট্রেনিং যেরকম আপনার হানা ভোটের জন্য 3 মাস ট্রেনিং দরকার, আপনার জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনি যদি এটাকে সাকসেসফুলি কন্ডাক্ট করতে চান, ইউনিট ট্রেনিং। এটার জন্য আপনার ক্যান্ডিডেট, রিটার্নিং অফিসার, এটার সাথে যারা জড়িত থাকবে, এবং আমরা তো আশা করেছিলাম যে উন্নত বিশ্বে যেভাবে ক্যান্ডিডেটদের মধ্যে আপনার বিতর্ক হয়, তাইলে আপনার এই যে বিভিন্ন স্লোগান দেওয়া, মোটরসাইকেল নিয়ে
ইয়ে নিয়ে আপনার আমি এটাকে বলে হুন্ডা আর গুন্ডা। হ্যাঁ, এগুলো না করে সুষ্ঠুভাবে, ভাবে। এখানে তো মারামারি করা, ইয়ে করা, এটা তো কারোই কাম্য না। যেমন কামরুজ্জামান, আপনার কাছে আবার আমরা আসবো। এবার আমরা আমাদের প্রফেসর আব্দুল লতিফ মাসুমের কাছে আসছি। ওনার কথা সূত্র ধরেই আপনার কাছ থেকে জানতে চাই। আমরা দেখছি যে অনেক দল অবৈধ অর্থের মালিকদেরকে, অবৈধ অর্থ, শুধু 1-2 কোটির অবৈধ অর্থ না, 1000 কোটি টাকার অবৈধ মালিকদেরকে তারা নমিনেশন দিয়েছে, এবং তাদেরকে নমিনেশন দিয়েছে যাদেরকে পূর্বেই সংকেত দেওয়া হয়েছে, বছর খানেক আগে থেকেই তারা এলাকা দখল করে রেখেছে, প্রশাসন দখলে, পুলিশ দখলে, সবকিছু দখলে। এরপরে এই ধরনের ক্যান্ডিডেটদেরকে নিয়ে কি আপনি একটা সুষ্ঠু নির্বাচন করার মতো সামর্থ্য আছে আমাদের বাংলাদেশে? এই যে রেজিম চেঞ্জ হয়েছে, জি। শেখ হাসিনা থেকে আরেকটি রেজিমে পরিবর্তন হয়েছে, এটা জি। কিন্তু রেজিম চেঞ্জ জি না। জি এটাকে যে কোনো অর্থে আমরা বিপ্লব বলতে পারি। বলেছে তো, বিপ্লব সরকার মানে বিপ্লব কি? ঘোষণা করেছে। বিপ্লব মানে কি? এ টোটাল চেঞ্জ চেঞ্জ, ইন দি সিস্টেম। তো যদি তাই হয়, তাহলে পরে আপনার ওই মূল প্রশ্নের জবাবটা আপনি এখানে নিতে পারেন যে স্পিরিটটা ছিল বৈষম্য বিরোধী, ইয়েস, নো ডাউট। এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদের ক্ষেত্রে বৈষম্যের যে বিষয়টি ছিল, ছাত্রদের পদায়নের ব্যাপারে, ছাত্রদের বিসিএস কোয়ালিফিকেশনের ব্যাপারে বা কোয়ালিফাই করার ব্যাপারে, সেই বৈষম্য থেকে আপনি দেখেন সামাজিক পরিবর্তনটা কিভাবে অনুষ্ঠিত হলো। এই বৈষম্যটি বাংলাদেশের বৃহত্তর ক্ষেত্রে প্রায়োগিক হয়ে গেল। যে ছেলেরা বলছিল আমরা শুধুমাত্র এই বিসিএস এর ব্যাপারে বৈষম্যের অবসান চাই, তারা গোটা জাতির সামনে এসে দাঁড়িয়ে বলল যে আমরা সকল বৈষম্যের অবসান চাই। এবং এইটা একটা মেসেজ। সেই মেসেজটা আমরা বলি যে আমরা 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 যারা মানে দ্বৈততায় ভুগি, বা আমরা যারা এই দ্বিধাদ্বন্দ্বে ভুগি, আমরা আমাদের উচিত ছিল, যেটা উচিত ছিল, ওই যেটা মানে কনস্টিটিউশনকে যদি আপনি ধারণ করে শপথ গ্রহণ করেন, তাহলে পারে সেই অ্যাডারেন্স আপনার তো কনস্টিটিউশনের প্রতি দেখাতে হবে। কিন্তু সেই কথা তো অনেক পুরনো কথা, যে হয়তোবা তারা শহীদ মিনারে মানে শপথ নিতে পারতো, অথবা অন্য কোনো ভাবে, অন্য কোনো বিপ্লবী বাইতুল মোকাররমের সামনে শপথ নিলে অসুবিধা কি? বারবার আমরা খালি শহীদ মিনার বলি কেন? হোয়াই নট বাইতুল মোকাররম মসজিদের সামনে? সামনে এটা অসুবিধা কোথায়? জাতীয় মসজিদ। কিন্তু সেখানে সেই স্পিরিটটা আমরা হারিয়েছি। কিন্তু আমরা মানে মৌখিকভাবে, প্র্যাকটিক্যালি আমরা মানে এটা করতে পারি না, কিন্তু স্পিরিটটা তো ধরে রাখতে পারি আমরা। আপনি যে কথাটি বললেন অসম্ভব গুরুত্বপূর্ণ কথা, যে আজকে রেজিম চেঞ্জের পরে সেই যে বার্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বার্তা বা সমাজ পরিবর্তনের যে বার্তা বহন করে আমাদের ছেলেরা প্রাণ দিল, জীবন দিল, যেটা জেনারেল বললেন, মানে তাদের স্যাক্রিফাইসের কোনো মানে তুলনা হয় না। তো সেটি আজকে যদি সামগ্রিক পরিবর্তন না হয় সমাজের, যদি সমাজের সুশাসন ফিরে না আসে, যদি সমাজে ওই যে ফ্যাসিজমের প্রবণতা যদি ফিরে আসে, যদি দুর্নীতি চলে আসে, যদি চাঁদাবাজি চলে আসে, তাহলে পরে তাদের এই শহীদের কাছে আমরা কি জবাব দেব? এখন মানে রাজনৈতিক দলগুলো, সমস্ত রাজনৈতিক দলগুলোর কথা আমি বলবো, যে তারা তো তাদের ক্ষমতার জন্য মানে উদ্গ্রীব হয়ে আছে। তারা কত শীঘ্র নির্বাচন দেওয়া যায় সেজন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু তাদের মধ্যে এমন মানে দৃঢ়তা আমি লক্ষ্য করি না যে মেসেজটি, যে সংস্কারটি, যে সংস্কারের জন্য ছেলেরা একটা প্রোগ্রাম দিয়েছে, সংস্কারের যে প্রোগ্রাম দিয়েছে, সেই সংস্কারের প্রোগ্রামটি আমরা কতটা এগিয়ে নিয়ে আসতেছি বা পারছি কি পারছি না, সে ব্যাপারে আমাদের রাজনৈতিক দল বলেন বা এখন যে মানে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তাদের কমিটমেন্ট বা তাদের আমি মনে করি ঘাটতি আছে। হয়তো বা প্রফেসর মোহাম্মদ ইউনূস মানে সর্বতভাবেই আন্তরিক, কিন্তু সেই আন্তরিকতার মধ্যে এই মানে প্রায়োগিক ব্যাপারে বা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অনেক সময় অনেক কমতি ঘাটতি রয়েছে। বা এই যে জাতীয় ঐক্যমত্যের যে বিষয়টি আমরা উত্থাপন করলাম, সেই উত্থাপিত বিষয় আপনারা দেখলেন যে মানে কি বলবো, মানে ওই এত এই 15 মাসের এক্সারসাইজের
পরে জি তারা মানে কি বলল, তারা মানে বিএনপি তাদেরকে বলল যে প্রতারণা করছে। প্রচারণা করছে। তো এই অবস্থাটাও তো আমাদের কাম্য ছিল না। এখন আপনি যে কথাটা বললেন সেই কথার উত্তর দিয়ে আমার কথাটা শেষ করি, যে বলছিলেন আপনি যে এই যে কোড অফ কন্ডাক্ট, জেনারেল সাহেব কোড অফ কন্ডাক্টের কথা বলছিলেন। কে বলছে কোড অফ কন্ডাক্ট? আপনার যদি ব্যক্তিগত চরিত্রই কন্ডাক্টে না থাকে তাহলে আপনি আরোপিত আইন দ্বারা সেটা করাতে পারেন না। এটা একটা ফিউটাইল এক্সারসাইজ। বাংলাদেশে এই আচরণ সেই আচরণ ইহা করিতে হইবে না, ইহা করিতে হইবে ইত্যাদি যে বয়ান দেওয়া হয়েছে সেটা আসলেই জনগণের কাছে একটা ফিউটাইল এক্সারসাইজ। জনগণ মৌলিকভাবে মানে নৈতিকভাবে যারা যদি ওই গণতন্ত্রের প্রতি সহনশীল না হয়, যদি পরমত সহিষ্ণুতা তারা অর্জন না করে, যদি সুন্দর আচরণ না করে, পলিটিক্যাল কালচারের কোনো চেঞ্জ না হয়, তাহলে পরে এই আইন দ্বারা মানে কিছুই হবে না। এটার জন্য আমাদের টোটাল মানে একটা আমি 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 বলবো একটা নৈতিক বিপ্লব, অর্থাৎ নৈতিক একটা আন্দোলন দরকার। বিপ্লব শব্দটা এখানে সঠিক হবে না, একটা নৈতিক আন্দোলন দরকার আমাদেরকে, যে নির্বাচনের পূর্বে, এটা তো আরেকটা বিপ্লব, নির্বাচনের পূর্বে রেডিওতে টেলিভিশনে সমস্ত রাজনৈতিক দলগুলো এবং আমাদের মতো লোকেরা যদি সবাইকে আমরা বলি যে একটা মৌলিক পরিবর্তন দরকার আমাদের আচরণে বিশ্বাসে, তাহলে হয়তো বা কিছু পরিবর্তন হতেও পারে। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর আব্দুল লতিফ মাসুম। সুপ্রিয় দর্শক, আমরা আবারও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ মুক্তির কথায়। জেনারেল কামরুজ্জামান এতক্ষণ তো অনেক কথাই বললেন আচরণবিধি ইত্যাদি ইত্যাদি নিয়ে, এবার আসি মুক্তি। আমাদের দেশ তো 54 বছরে 55 বছরে কোনো দেশের মানুষ মুক্তি পেল না। এই যে আগামী নির্বাচন যেটা হচ্ছে, একটু আগেই বললাম গুন্ডা এবং হুন্ডা বাহিনীর লোকদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের কালচার বলে যারা এই শক্তিমত্তা অবৈধ অর্থের বিশাল ব্যবহার অনেক আগে থেকেই শুরু করেছে, অনেককে কিনে ফেলেছে, গুন্ডা বাহিনীকে কিনে ফেলেছে, হুন্ডা বাহিনীকে কিনে ফেলেছে, এই ধরনের প্রার্থীরাই সাধারণত জয়ী হয়। যদি তাই হয় তাহলে কি এই জনগণের মুক্তি মিলবে? মুক্তি ইংরেজিতে হলো ফ্রি, ফ্রি এবং ফ্রিডম, ফ্রি, হ্যাঁ ফ্রিডম তো বড় শব্দ, ফ্রি হলো রুট। এই ফ্রি আপনার একটা প্রোটো জার্মানিক ভাষায় হলো প্রিয়ে, এবং এর সাথে ইন্ডো ইউরোপিয়ানের যদি আপনি একটা মিলন খুঁজেন তাহলে বাংলায় হলো প্রিয়ে। প্রিয়ে মানে ডিয়ার, ডিয়ার মানে আপনার ফ্রেন্ড। সো ফ্রি ফ্রেন্ড, এই দুইটার একটা কিন্তু যোগসূত্র আছে। তার মানে মুক্তির উল্টা হলো বাঁধন। হ্যাঁ, ইউ আর বন্ডেড এভরিওয়্যার, বাইন্ডেড এভরিওয়্যার। ইলেকশনও কি আমরা মুক্তভাবে করতে পারবো? আচরণবিধিতে কিন্তু বলা আছে এই ইলেকশন উপলক্ষে মোটরসাইকেল তো দূরের কথা, কোনো যান্ত্রিক কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। এটা নাম্বার 1। আপনি কোনো পোস্টারিং করতে পারবেন না, আপনি কোনো পিভিসি করতে পারবেন না, কারণ পলিভিনাইল ক্লোরাইড এটা আপনার প্রকৃতিতে এটা নষ্ট হবে না, পরিবেশকে নষ্ট করবে। কিন্তু আমি বা আপনি যদি আপনার এলাকায় যান, যেভাবে পোস্টারিং হচ্ছে, যেইভাবে পরিবেশ দূষণ হচ্ছে, যেইভাবে কাগজ নষ্ট হচ্ছে, অথচ গরিব ছাত্রছাত্রী কাগজের অভাবে, কলমের অভাবে লিখতে পারে না। অথচ আমরা তথাকথিত ইলেকশন উপলক্ষে যেগুলো করছি এগুলো কিন্তু বেআইনি। এই আচরণ বিধিতে বলা আছে এগুলো যদি কেউ করে তার শাস্তিযোগ্য অপরাধ। তার মানে এই মুক্ত হওয়ার জন্য আমাদের আগে মনের মুক্তি, চিন্তার মুক্তি হতে হবে, এবং চিন্তার মুক্তি, মনের মুক্তির জন্য হলো এডুকেশন। এরিস্টটল বলেছেন যে একজন শিক্ষিত ব্যক্তি যখন কোনো কাজ করে সে 3টা জিনিস ফলো করে। একটা হলো লগস, 2 নাম্বার হলো এথোস, 3 নাম্বার হলো প্যাথোস। লগস হলো যে একজন শিক্ষিত লোক, জ্ঞানী লোক, সে লজিক্যাল কাজ করবে, ইললজিক্যাল কোনো কিছু করবে না। আপনি আইন করার দরকার নাই, তার মনের ভিতর থেকেই সে যেহেতু মুক্ত মনের, তার মধ্যে এটা কাজ করবে। 2 নম্বর হলো এথোস, যে লজিক্যাল এট দি সেম টাইম ইট শুড বি এথিক্যাল। এন্ড থার্ড ওয়ান হলো প্যাথোস, যে এটা লজিক্যাল, এথিক্যাল, বাট জনগণের জন্য তাদের এমপ্যাথি, সিম্প্যাথি হচ্ছে কিনা আমার এই লজিক্যাল, এথিক্যাল কাজে। তো আপনার এই পয়েন্টটা অত্যন্ত মূল্যবান, যে
শিক্ষা, it should be one of the factor for selecting the candidate by various parties. এবং এই শিক্ষা মানে সুশিক্ষা। আচ্ছা স্যার, একটা জিনিস আমি জাস্ট জানতে চাচ্ছি, এই যে বৈষম্য, একটু আগে প্রফেসর সাহেব বললেন যে বৈষম্য নিয়ে শুরু, আমরা কি নির্বাচনের মাধ্যমে তো আমরা বৈষম্যই প্রমোট করছি, তাই নয় কি? আপনি একজন বিশাল অর্থবিত্তের মালিকের সাথে, যার যোগ্যতা নাই, ক্লিন ইমেজ নাই, এই অবৈধ অর্থের মালিক তার ব্যাপক অবৈধ অর্থ ব্যবহার করছে। অন্যদিকে আপনি ধরেন জেনারেল কামরুজ্জামান, যাকে আমরা ব্ল্যাক ডায়মন্ড বলি, আপনি যদি তার সাথে নির্বাচনে যান, আপনার তো টাকা নাই, আপনি তো দিন আনে দিন খান, যা কিছু পাইছেন রিটায়ারমেন্টে, আপনি কি এই বৈষম্যের শিকার হলেন না এই নির্বাচনে যদি যান? অসমতা দেশের আইন, যেটা দেশের আইনে তো বলা আছে যে নির্বাচন উপলক্ষে আপনি টাকা পয়সা খরচ করার কোনো স্কোপই নাই। না, বাট করে ফেলছে তো তারা। তো তাহলে আপনার তার মানে আইনের শাসন হচ্ছে না। আপনি আইন বানিয়েছেন, বাট ইউ আর নট ইমপ্লিমেন্টিং দি ল। আইনের শাসন আমরা যেটাকে বলি, যে আইন আছে অনেক, বাট দেয়ার ইজ নো ইমপ্লিমেন্টেশন, তাহলে তো হবে না। কিন্তু দুঃখজনক একটা বিষয় আপনার সাথে শেয়ার করি, আমরা মনে করেছিলাম জামাত ইসলামীর ক্যান্ডিডেটরা এই কাজটা করবেন না, কিন্তু তারাও দেখি হুন্ডা নিয়ে বিশাল করছে, মহড়া দিচ্ছে, গাড়ি নিয়ে মহড়া দিচ্ছে। তারাও কি সেই মানে অসমতা দূর করার জন্য তারা এই কাজটা করছে, নীতি বহির্ভূত কাজ? এটার জন্য আমাদের রাষ্ট্র দায়ী, আমরা ব্যক্তিগতভাবে দায়ী, আমাদের সমাজ দায়ী। এবং এই যে অবৈধ কাজগুলো দূর করার জন্য শুধুমাত্র আইন করে সম্ভব না। আর আইন যদি করেন, এটাকে বলা হয় যে জাস্টিস উইদাউট পাওয়ার ইজ ইম্পর্টেন্স, এন্ড পাওয়ার উইদাউট জাস্টিস ইজ টাইরানি। সো আমাদের এই দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে, এবং এট দি সেম টাইম মানুষকেও আপনার ওয়াকিবহাল করতে হবে। সাধারণ জনগণ কিন্তু আপনার আসলে অবৈধ কাজ করে না। আমরা যারা শিক্ষা নাই, অথচ বিভিন্ন কারণে মানে ধনী হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, আমরাই এই ধরনের কাজগুলো করি। তো এর জন্য তো আমার মনে হয় যে সরকারের যেরকম দায়িত্ব আছে, সবগুলো দলের দায়িত্ব আছে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা তো বিপরীত। হ্যাঁ, তো এটা তো ওইভাবে তো চিন্তা করছে বলে কোথায় আমরা তো প্রতিফলন দেখি না, কথা তাই না? হচ্ছে না আমাদের সেই স্পিরিট। আমরা যদি মনে রাখি যে 5ই আগস্ট এবং 8ই আগস্ট, এই 3 দিন দেশে কিন্তু কোনো সরকার ছিল না, কিন্তু আমরা কিন্তু 4 দিন ছিল না, কিন্তু আমরা যে রেশনাল ব্যবহার করেছিলাম সকলে আমরা রাস্তার উপরে ট্রাফিকের কাজ করেছে। তার মানে কি, আমাদের মধ্যে কিন্তু আশরাফুল মুখলুকাত, সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের মধ্যে ওই জিনিসটা আছে। বাট এটা আমাদের যারা মুরব্বী আছেন, আমাদের যারা পথ প্রদর্শক আছেন, সিনিয়র আছেন, তাদের উচিত রাইট পথে মোটিভেট করা। হ্যাঁ, তাহলে আপনার, বিকজ ইট ইজ অলওয়েজ বেটার টু গিভ এক্সাম্পল দেন প্রিচিং। ধন্যবাদ জনাব কামরুজ্জামান। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, আপনি রাষ্ট্রবিজ্ঞানীর প্রফেসর এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করেছেন, দীর্ঘ জীবন এখনো করে যাচ্ছেন। এই যে আজকে কথাগুলো বললাম, এই যে আইনের প্রয়োগ, আইন আছে কিন্তু প্রয়োগ নাই এবং উদাসীন, এই উদাসীনতা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে দুর্বলতা দেখিয়েছেন, এটাই কি কারণ নয়? তারা আইন প্রয়োগ করতে পারেননি, অথচ মানুষ চেয়েছে সেটা, এবং তাদের কাছে সেনাবাহিনী ছিল, তাদের কাছে পুলিশ ছিল, আনসার আছে, বিডিআর আছে, সবই তো তাদের অধীনস্থ। তারপরেও ডক্টর ইউনূস সরকার কেন এই মুক্তি দিতে পারলেন না মানুষকে এই টাইরানিক সিস্টেম থেকে? এটা আপনার কি অভিমত? নির্বাচনের ব্যাপারে 3টি এম আমাদের আচ্ছা আছে। 3টে এম এর কথা আমরা বলি, সেটা হলো মানি, ওকে, সেকেন্ড এম হলো মাসল, থার্ড এম হলো মিডিয়া। আপনি লক্ষ্য করেন যে এই যে চেঞ্জটা হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই চেঞ্জের পর প্রকৃত অর্থেই কি আমরা আমাদের সেই পলিটিক্যাল কালচার, যে পলিটিক্যাল কালচারের 3M আছে, সেই এম থেকে বেরিয়ে আসছে? আপনি একটু আগেই বললেন যে হুন্ডা এবং গুন্ডার বাহিনী, প্রতিটি রাজনৈতিক দলই এরকম আচরণ করছে, যার যেখানে শক্তি, শৌর্য, বীর্য বা মানে দৌরত্ব
আছে তারা সবাই সেটা করছে। তো এটা পরিবর্তনের জন্য জি আমাদের একটা এক্সারসাইজ হাতে নিতে হবে। জি আমাদের এই এখন থেকে যে কথাটি একটু আগেও আমরা বলছিলাম জি যে জনগণকে গণতন্ত্রের পথে শিক্ষিত দীক্ষিত করতে হবে। মানুষ মনে করে যে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, ওদের প্রেসিডেন্সিয়াল অর পার্লামেন্টারি একটা সিস্টেমের কথা মানুষ মনে করে, কিন্তু সেই সাথে আমরা ভুলে যাই যে ডেমোক্রেসি এ ওয়ে অফ লাইফ। ডেমোক্রেসি কিন্তু একটি পথ, একটি বিশ্বাস, একটি ধারণা, যে ধারণাটা আপনি যদি নিজে মনপ্রাণে গণতান্ত্রিক না হন, আপনার বুকে যদি গণতন্ত্র না থাকে, যেমন ধরেন আমি বঙ্গবন্ধুর কথা বলি, জি তিনি 23 বছর নাকি গণতন্ত্রের সাধনা করেছেন, গণতন্ত্রের জন্য জেল কেটেছেন, সত্যি কথা। কিন্তু যখন নিজ হাতে ক্ষমতাটি আসলো তখন তিনি সেই আমানতদারি রক্ষা করতে পারলেন না। তিনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট করলেন, তিনি লাল ঘোড়া দাবড়ে দিলেন, তিনি মানে প্রেসকে কন্ট্রোল করার জন্য প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স করলেন। অবশেষে এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ করলেন। তার মানে হচ্ছে এই যে আপনি গণতন্ত্রের কথা বললো, মনে প্রাণে আপনি গণতান্ত্রিক নন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কথা যদি একেবারে অন টু অল আমরা বলি, কোন রকম নির্বিশেষে আছে, তারা মানে এই যে ফ্যাসিবাদী প্রবণতা, ওয়ান ম্যান পার্টি। আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, মানে আপনি উত্তরাধিকার সূত্রে, মানে আর না হয় আপনার ব্যক্তি ইমেজে, যে সমস্ত ছোট ছোট পার্টিগুলো আছে, সুন্দর কাজ তারা করছে, কিন্তু ব্যক্তি নির্ভর। একজন ব্যক্তিকে নির্ভর করে তার রাজনীতি চর্চা হচ্ছে, মানে ফ্যামিলি মেম্বার্সদের মতো, মানে ব্যাংক যেমন দখল করেছিল ওরা, ঠিক তদ্রুপভাবে ফ্যামিলি মেম্বার্সদের নিয়েই মানে পলিটিক্যাল পার্টিও একটা ফ্যামিলি বেসড পার্টি হতে যাচ্ছে বা বর্তমানে আছে। এটি তো আমাদের ওই ফ্যাসিবাদী প্রবণতার কথাই মনে করিয়ে দেয়, যে প্রবণতার কারণে আমি কিন্তু প্রবণতার কথা বলছি। শেখ হাসিনা মানে দীর্ঘ 16-17 বছর ধরে, মানে ওই দুই বছর যদি তাদের কাল ধরেন তাহলে তো 17 বছর হয়। এই 17 বছরে অন 11 সরকার যা করেছে, পরবর্তীকালে মানে পরবর্তী 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছেন। নির্বাচন ব্যবস্থার কথা বলেন আপনি, মানে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলেন, আইন প্রয়োগের কথা বলেন, প্রতিষ্ঠান বিল্ড আপের কথা বলেন, ইনস্টিটিউশন বিল্ড আপের কথা বলেন, সবকিছুতেই সর্বনাশ করেছে। তো এখন এই সর্বনাশের প্রবণতা যদি আমাদের মধ্যে বিরাজ করে, অর্থাৎ আই ডিক্লেয়ার পার্টি, আমি লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো তাদের ভোটিং প্যাটার্ন কি হবে, ভোটের দিনের ব্যাপারটা নিয়ে খুবই উদ্গ্রীব, লেভেল প্লেইং ফিল্ড এইভাবে বলতেছে, এবং তারা প্রত্যেকটার আবার বলছি যে প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু একে অপরকে দোষারোপ করছে। এর মধ্যে মানে মারামারি, মানে মারামারি কাটাকাটি হচ্ছে, এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে ইন্টার পার্টি কনফ্লিক্ট। যেমন বিএনপির কয়েকটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বিএনপির মাঝখানে তাদের ইন্টারনাল ফ্যাকশনালিজমের কারণে, সাবডিভিশনের কারণে এগুলো মানে তারা হত্যার রাজনীতি। তাহলে আমরা কাদের উপর নির্ভর করব? মনে হচ্ছে যে আমাদেরকে গণতান্ত্রিক হতে হবে শুধুমাত্র কথায় না, এবং কাজের মধ্যে আমাদের। শ্রদ্ধেয় কামরুজ্জামান, আপনি শেষ কথা আপনার এক লাইনে কি চান ভবিষ্যতে মুক্তির জন্য? মুক্তির জন্য যেটা দরকার, আমরা জানি যে ডেমোক্রেসি শব্দটা, ডেমো মানে মানুষ, কৃষি মানে শাসন। বাট মানুষ কেমন হবে? যেমন থিওক্রেসি, হুজুররা শাসন করলে থিওক্রেসি, যদি আপনার ব্যুরোক্রেটরা করে ব্যুরোক্রেসি, যদি মিলিটারি করে স্ট্র্যাটোক্রেসি, যদি চোরেরা করে ক্লেপ্টোক্রেসি। বাট ডেমোক্রেসির বেস্ট ফর্ম হলো মেরিটোক্রেসি। হ্যাঁ, মেরিটোরিয়াস পিপল উইথ এথিক্স অ্যান্ড লজিক যদি নেমে আসে, উইথ এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি, প্রবাবলি আমরা মুক্তি পাবো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন, শুনলেন দুজন বিদগ্ধ ব্যক্তিত্বের কাছে, একজন রাষ্ট্রবিজ্ঞানী, আরেকজন আপনার সামরিক বিজ্ঞানী, এবং প্লাস আপনি এরিস্টটল বল থেকে শুরু করে সব বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে কথা বলতে পারেন। তার দুজনেই আবেগপ্রবণ হয়েছেন এবং বললেন আগামী নির্বাচনের
যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এই জাতির মুক্তি অনেক দূরে। চলুন না আমরা এখনো সংশোধন করি, আমাদের রাজনৈতিক দলকে সংশোধিত হতে বলি এবং জনগণের চাহিদা মতো চেতনা নিয়ে জুলাই বিপ্লবের চেতনাকে আমরা বাস্তবায়ন করার এই উদ্দেশ্য নিয়ে আগামী দিনগুলোর জন্য অপেক্ষা করি। আল্লাহ হাফেজ।